আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক। আজকে আমরা বুয়েট অ্যাডমিশন টেস্টের ম্যাথ প্রশ্ন সলভ করব 2001 সাল থেকে শুরু করে 2023 সালের সরল রেখা অধ্যায়ের উপর। এই একটা অধ্যায়ের উপর থেকে আমরা প্রশ্নগুলো সমাধান করব। তো আমরা যদি প্রথম প্রশ্ন শুরু করি, বুয়েট 1-2 সেশনের সরলরেখা অধ্যায়ের যে প্রশ্নটা এখানে আসছিল, এখানে বলা হচ্ছিল যে যদি 2x + by + 4 = 0, এটা একটা সরলরেখা, 4x - y - 2b = 0, এটাও একটা সরলরেখা, এবং 3x + y - 1 = 0 আর একটা সরলরেখা। তো যদি এই রেখাত্রয় সমবিন্দু হয় তবে b এর মানগুলো নির্ণয় করো। এখন তিনটা রেখার সমত্রয় মানে সমবিন্দু যদি হয় তাহলে কনসেপ্টটা কি? তাহলে ওই সমীকরণের যে সহগগুলা x y আর কনস্ট্যান্ট, তাই না, এই ধ্রুবক সহ, এদেরকে নিয়ে আমরা যে নির্ণয়টা গঠন করতে পারবো, এই নির্ণয়টা শূন্য আসবে। কি আসবে? শূন্য আসবে। তো এটা যেহেতু অ্যাডমিশনের প্রশ্ন, তাহলে আমরা এখানে ডিরেক্ট লিখতে পারি যে প্রশ্ন মতে ওরা যদি সমত্রয় হয় তাহলে এই যে নির্ণয়টা আমরা পাবো, এইখানে এই প্রথম সারিটা হবে এখানে 2, এখানে y সহগ কত b, আর এখানে ধ্রুবক কত বলো তো 4। এখানে কত দেখো তো 4 - 1, আর এখানে ধ্রুবকটা হচ্ছে -2b। ওইখানে কত 3 1 -1। এই যে নির্ণয়টা আমরা পাবো, এই নির্ণয়টার ভ্যালু আমাদের কি আসবে? শূন্য আসবে। তুমি যদি তাকায় দেখো, এই নির্ণয়কে বি ছাড়া আর এমন কিছু নাই যা তুমি জানো না। তো এইখান থেকে আমরা তাহলে একটা সমীকরণ বের করতে পারবো, ওই সমীকরণ থেকে আমরা বির ভ্যালুটা বের করে ফেলবো। তো আমরা এই নির্ণয়টা যদি বের করতে যাই, নির্ণয়টা কিন্তু খুবই সিম্পল, কমপ্লিকেটেড কিছু নাই। আমরা প্রথম সারি ধরে বিস্তার করা শুরু করে দিই। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি যে এই যে 2, তাহলে এই সারি আর কলমটা বাদ যাবে। এই -1 - 1 গুণ হয়ে এখানে আসবে হচ্ছে 1, এখানে হবে সূত্রের মাইনাস, বাট এই 1 আর -2b গুণ হয়ে ওই মাইনাসে +2b হয়ে যাবে, তাই তো? এরপরে আমাদের এখানে মাইনাস আসবে, -b, তখন এই সারি আর কলমটা বাদ যাবে। 4 আর -1 গুণ হয়ে -4 আসবে, এখানে হচ্ছে মাইনাস, বাট 3 আর -2b এটা হয়ে যাবে -6b, আর ওই মাইনাস আর এই মাইনাস হয়ে এখানে হয়ে যাবে শুধু 6b। ঠিক আছে না? আচ্ছা, এরপরে হচ্ছে +4, তখন 4 এর সারি আর 4 এর কলামটা বাদ যাবে। তারপর এভাবে যদি আমরা গুণ করি তাহলে 4 একে 4, এই হচ্ছে মাইনাস, বাট এই যে 3 আর 1, 3 আর -1 মিলে তো -3, তাহলে মাইনাস আবার +3 হয়ে যাবে, = 0, তাই তো? এখানে তুমি যদি তাকায় দেখো, এখানে বি ছাড়া এমন কেউ আর নাই যার মান তুমি জানো না, তাহলে এখান থেকে বির মানটা তুমি এখন বের করে ফেলতে পারবা। তো চলো আমরা কি করবো, আমরা এখানে গুণ করে দিই। তাহলে এখানে আমরা লিখতে পারি 2, এটা কত লেখা যায়? 4b। আচ্ছা, এরপরে মাইনাসে +4b, মাইনাস, তারপর কত লেখা যায়? এটা লেখা যাবে +-6b², 6b², আর এখানে তো 4 আর 3 মিলে 7, 7 × 14 = 21, 28। তাহলে আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে একটা বি এর দ্বিঘাত সমীকরণ আসতেছে, বি এর দ্বিঘাত সমীকরণ। তার মানে বি এর দুইটা অ্যান্সার আমরা এখানে পাবো বা পাইতে পারি। তো আমরা তাহলে একটু যদি আদর্শ ফরম্যাটে সাজাই তাহলে আমরা কি করতে পারবো? এটা -6b², ওইটাকে ওই পাশে লিখলে মানে ডান পাশে লিখলে +6b² হয়ে যাবে। এরপরে 4b আর 4b মিলে 8b, ওটা ওই পাশে গেলে হয়ে যাবে -8b, আর 2 আর 28 মিলে 30, ওই পাশে লিখলে হয়ে যাবে -30। এখন দেখো তো, তোমাদের কাছে তো ক্যালকুলেটর অ্যাভেলেবল, তুমি ক্যালকুলেটরে এই দ্বিঘাত সমীকরণটা সমাধান করতে পারবা না? এখান থেকে তাহলে তুমি বির মানটা পেয়ে যাবা, বুঝতে পারছো? তো আমরা যদি এটা সমাধান করি, তো এইখান থেকে হচ্ছে আমরা বি এর দুইটা মান পাবো, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে -5/3। এই হচ্ছে আমাদের বি এর দুইটা অ্যান্সার বা বি এর দুইটা মান। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। অনেক সহজ ছিল, বুঝাই নাই, আমি জাস্ট করছি, তোমরা আগে থেকে এগুলো বুঝো, তাই না? আচ্ছা দেখো 2 নম্বরটা, এটাও 1-2 সেশনেরই প্রশ্ন। এখানে কি বলা হচ্ছে যে y = x, এই সমীকরণটা আমরা চিনি, এটা নরমালি মূলবিন্দুগামী একটা সরলরেখা হয়। আচ্ছা, তো এই সরলরেখার ভিত্তিক p 5,6, এটা একটা বিন্দু, এই বিন্দুর প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হচ্ছে। প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক তোমাকে বের করতে বলা হলো। তো নরমালি আমরা জানি যে
y ইকুয়াল টু mx, তোমাকে একদম হুবহু রেখা আঁকতে হবে এমন কোনো কথা নাই, তুমি জাস্ট আঁকলা। তুমি যদি এমনি বলতে যে এটা হচ্ছে y ইকুয়াল টু x, কোনো সমস্যা হইতো না, ঠিক আছে? আমরা জাস্ট বোঝার জন্য আর কি এরকম আঁকলাম যে আচ্ছা ভালো করে একদম এক্সাক্ট সমীকরণটাই আমরা আঁকলাম। তো এই হচ্ছে আমাদের y ইকুয়াল টু x হয়, এটাকে আমরা কি লিখতে পারি যে x মাইনাস y ইকুয়ালস টু 0। এখন 5,6 বিন্দুর প্রতিবিম্ব বিন্দু লাগবে এই সরলরেখা ভিত্তিক, তার মানে এই সরলরেখাটা তোমার আয়নার মতন, এই বিন্দুর প্রতিবিম্ব লাগবে। এই বিন্দুটা কোথায় দেখো, কোথায় দেখো তো, মোটামুটি এদিকে 5,6 হইতে পারে এরকম, এই হচ্ছে p, এই হচ্ছে 5,6। তার মানে এই রেখাটাকে যদি আয়নার মতন চিন্তা করো, প্রতিবিম্ব বিম্ব কোথায় হবে, একদম ঠিক দেখো এই যে এখান থেকে এই দূরত্ব ঠিক অপোজিট উল্টো দিকে অত দূরত্বেই হবে প্রতিবিম্ব বিন্দুটা, আমরা ধরলাম হচ্ছে a, b। বুঝা গেছে? এই কিউ অর্থাৎ a, b আমরা প্রতিবিম্ব বিন্দু ধরলাম হচ্ছে কিউ, a, b, এইটা তোমাকে বের করতে হবে, a এর মান আর b এর মান আমরা খুব সহজেই বের করতে পারবো। দেখো আমরা বুঝতেছি এইখান থেকে এই দূরত্বটা সেম, আমরা যদি সামহাও আমরা যদি এই বিন্দুটা বের করে ফেলতে পারি, এই বিন্দুটা যদি বের করে ফেলতে পারি, তাহলে দেখো তো পি আর কিউ এর মধ্যবিন্দু এটা, তাহলে মধ্যবিন্দুর কনসেপ্টটা দিয়ে আমরা কিউ বিন্দুটা বের করে ফেলতে পারবো যদি মধ্যবিন্দুটাই জেনে ফেলি। তো এটাই হচ্ছে আমাদের মেন টাস্ক এখন। তো এটা এখন আমরা কিভাবে বের করব, দেখো আমরা বের করতে পারি এই বিন্দুটা আবার কিভাবে পাবো, দেখো তো এই রেখা আর এই রেখার সাধারণ বিন্দু বা ছেদবিন্দু ওইটা বের করতে হবে। বাট ছেদবিন্দু বের করার আগে আবার এই রেখার সমীকরণ তোমাকে জানতে হবে। আমরা তো জানি এটা তো লম্ব দূরত্ব নেওয়া হলো, তাই না? তার মানে এই যে এটা একটা কি বলতো, এই রেখার লম্ব রেখা, এই রেখার উপর তো অনেকগুলোই লম্ব রেখা আঁকা যায়, বাট 5,6 বিন্দুগামী লম্ব রেখাটা আমার লাগবে। বুঝে গেছে? তার মানে আমরা শুরু করি। তো আমরা স্টার্ট করি যে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 এর লম্ব রেখা সমীকরণ। এর লম্ব রেখার সমীকরণ, দেখো আমরা কোন রেখার লম্ব রেখা কিভাবে বের করতে পারি, এটাকে ধরো 1 নং দিয়ে রাখো, তোমার 1 নং সমীকরণ, তাই না? লম্ব রেখা আমরা কিভাবে বের করি, লম্ব রেখা সমীকরণে আমাদের x আর y এর যে সহগগুলো এক্সচেঞ্জ হয়, এখানে 1 1 এক্সচেঞ্জ হলে তো কিছু নাই, 1 1 তো রিপ্লেস হইলো, আর চিহ্নটা কি হবে, অন্যটা বসবে, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, আর এখানে একটা কনস্ট্যান্ট আসে k ইকুয়ালস টু হচ্ছে 0। বাট আমার তো হচ্ছে যে কোনো লম্ব রেখাই লাগবে না, আমার লাগবে হচ্ছে 5,6 বিন্দুগামী। তো এই রেখার লম্ব রেখা এবং সমীকরণ এত এবং 5,6 বিন্দুগামী হলে যদি এই লম্ব রেখাটা যদি 5,6 বিন্দু দিয়ে যায়, তাহলে অবশ্যই 5,6 দিয়ে এটা সিদ্ধ হবে। সিদ্ধ বলতে x এর জায়গায় এই ভুজের মানটা বসবে, y এর জায়গায় কোটির মানটা বসবে। তার মানে আমরা লিখতে পারি যে 5 প্লাস 6 ইকুয়ালস টু হচ্ছে k, সরি প্লাস k ইকুয়ালস টু হচ্ছে 0। তার মানে আমরা k এর মানটা কত পাবো, দেখো তো -11। তার মানে আমরা লিখতে পারি যে কি, দেখো তো, সুতরাং ওই 1 নং রেখার লম্ব এবং একই সাথে 5,6 বিন্দুগামী রেখার সমীকরণ কি আসছে বলতো, আমাদের এই রেখার সমীকরণটা আসছে এমন, k এর মানটা আমরা এখন জানি, এই যে এটা আসবে x প্লাস y, k এর মানটা আসবে হচ্ছে -11 ইকুয়ালস টু 0, এই হচ্ছে 2। তাহলে দেখো তো আমরা 1 আর 2 সমাধান করলে কি এই ছেদবিন্দুটা পেয়ে যাব না? তাহলে 1 ও 2 সমাধান করে দেখো তোমরা এই সমাধানটা ক্যালকুলেটরে বের করে নিতে পারো। আমি যদি ক্যালকুলেটরের হেল্প নেই, এখান থেকে আমরা x এর মান পাবো হচ্ছে 11/2 আর y এর মানটা পাবো হচ্ছে 11/2। তার মানে এই যে সাধারণ বিন্দুটা এই হচ্ছে, দেখো এই যে লাল, এটা আসবে হচ্ছে আমাদের 11/2, 11/2। এখন আমরা জানি এই 11/2 এই বিন্দুটা পি আর কিউ এর মধ্যবিন্দু, পি আর কিউ এর মধ্যবিন্দু। তার মানে আমরা এখান থেকে তাহলে ডাইরেক্ট লিখতে পারি যে প্রশ্ন মতে এই যে এই মধ্যবিন্দু 11/2 এটা আমরা কিভাবে পাই বলতো, এই যে ভুজ, এই যে মধ্যবিন্দুর ভুজ আমরা কিভাবে পাই, আমরা পাই হচ্ছে এই যে x1 আর x2 এটাকে যোগ করে ডিভাইডেড বাই 2 করে তারপর পাই, তাই না? তাহলে হচ্ছে দেখো এখানে x1 বলতো 5, x2 বলতে কত a/2।
ঠিক একইভাবে দেখো আমাদের যে কোটিটা মধ্যবিন্দুর কোটিটা সেটা আমরা কিভাবে পাবো, সেটা আমরা পাবো হচ্ছে এই y1 আর y2 যোগ করে ডিভাইডেড বাই 2 করে। তাহলে আমরা এখানে y1 কত জানি 6 y2 হচ্ছে b বাই 2। এখান থেকে দেখো 2 আর 2 কাটাকাটি যাবে, তার মানে 11 ইকুয়াল টু হচ্ছে 5 প্লাস a। তাহলে a ইকুয়ালস টু কি লেখা যাবে, 5টা এই পাশে পাঠিয়ে দেব, 11 থেকে যদি 5 বিয়োগ হয় তাহলে আসবে হচ্ছে 6। সুতরাং a ইকুয়ালস টু হচ্ছে 6 এবং 2 কাটাকাটি যাবে, 11 আর এই পাশ থেকে 6 এসে বিয়োগ হবে, তার মানে আসবে হচ্ছে 5। এই হচ্ছে 5। তার মানে আমরা প্রতিবিম্ব বিন্দু যেটা কিউ পেয়ে গেলাম, সেটা আসবে হচ্ছে 6,5। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। চলো আমরা পরের প্রশ্ন দেখি। আচ্ছা, পরের প্রশ্নে বলা হচ্ছে যে এখানে 1,2 4,4 2,9 তিনটা শীর্ষ বা তিনটা স্থানাঙ্ক যথাক্রমে ত্রিভুজ এবিসি এর বাহুত্রয়ের মধ্যবিন্দু। আচ্ছা, ত্রিভুজের শীর্ষ না, বাহুত্রয়ের মধ্যবিন্দু, ঠিক আছে, আমি ফার্স্টে শীর্ষ মনে করছিলাম। আচ্ছা, বাহুত্রয়ের মধ্যবিন্দু। আচ্ছা, বাহুত্রয়ের মধ্যবিন্দু, তাই না? তার মানে জিনিসটা আমরা যদি একটু চিত্র আঁকি তাহলে ভালো করে বুঝতে পারবো যে আমাদের কাছে এমন এই হচ্ছে ধরো এ বি সি, এ বি সির বাহুত্রয়ের মধ্যবিন্দু, তার মানে এ বি এর মধ্যবিন্দুটা ঠিক এই যে এইটা 1,2, তারপর বিসি এর মধ্যবিন্দুটা এইটা 4,4, আর এসি এর মধ্যবিন্দুটা হচ্ছে এই যে এটা 2,9। এই মধ্যবিন্দু দেওয়া। এখন বলতেছে যে তোমাকে পুরো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, পুরো ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা তিনটা শীর্ষ জানলে ক্ষেত্রফলটা খুব ইজিলি নির্ণয়কের কনসেপ্ট দিয়ে বের করে ফেলতে পারি, বাট এখানে তো শীর্ষ না, এখানে দেওয়া বাহুত্রয়ের মধ্যবিন্দু দেওয়া। বাট তুমি যদি একটা জিনিস খেয়াল করো, কি খেয়াল করবা, তুমি একটু এই মধ্যবিন্দুগুলো যোগ করে দাও, দেখো দেখো তুমি এই মধ্যবিন্দুগুলোকে শীর্ষ ধরে একটা ত্রিভুজ যদি আঁকো তাহলে দেখো তো তুমি এই ক্ষেত্রফলটা পাবা। দেখো তো এখানে ভেতরে কয়টা ত্রিভুজ পাচ্ছ জানো, এই 1 2 3 4। আসলে তোমার এই পুরো ত্রিভুজের ক্ষেত্রটা 4 ভাগে বিভক্ত হয়ে গেছে, প্রত্যেকটা ভাগই সেম। আর তুমি যদি এই মধ্যবিন্দুকে ধরে যে ত্রিভুজ গঠন করো, ওই গঠনকৃত ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, ওই ক্ষেত্রফলটা হচ্ছে পুরা ত্রিভুজের ক্ষেত্রফল ফলের 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ। তাহলে আমরা কি করব, তাহলে আমরা এই মধ্যবিন্দুগুলোকে যোগ করে ত্রিভুজ গঠন করে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। তাহলে পুরো ক্ষেত্রফলটা হবে এটা 4 গুণ। বুঝা গেছে? তার মানে আমি যদি একটু লিখি, কি লিখবো, আমরা মধ্যবিন্দুগুলোকে ধরে নিই, এ বির মধ্যবিন্দুটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, আর এটা হচ্ছে এফ। এইটা হচ্ছে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা কি আসবে জানো, এই ক্ষেত্রফলটা আসবে হচ্ছে 4 ইন্টু ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল। বুঝে গেছে? তো এখন তাহলে আমাদের মেইন ইন্টেনশন হবে ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফলটা বের করা। তো এটা আমরা 1 দিয়ে রাখি, কারণ আমরা ডিইএফ এর ক্ষেত্রফলটা বের করে এখানে 1 নঙে ঠাস করে বসিয়ে দেব, আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। তো চলো আমরা তাহলে বের করি। তাহলে আমরা ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফলটা কিভাবে পাবো, এইটা আসবে হচ্ছে আমাদের হাফ। এরপর কি হবে বলো তো, এই কলম বরাবর হচ্ছে আমরা সব ভুজগুলাকে উঠাবো। তো 1 4 2 1 4 2। এরপর হচ্ছে কি দ্বিতীয় কলম বরাবর হচ্ছে আমরা সব কোটিগুলাকে উঠাবো, অর্থাৎ 2 4 9। এরপর হচ্ছে 1 1 1। ঠিক আছে? এখন এই নির্ণয়কের মান তো আমার বিশ্বাস সবাই পারবা, তাই না? আমার বিশ্বাস সবাই পারবা। তাহলে আমরা যদি বিস্তার করি 1 ধরে, সারি কলম বাদ 4 1 4 -9, এরপর -2, সারি কলম বাদ 4 1 4 2 1 2 প্লাস 1, সারি কলম যদি বাদ যায় 4 নং 36 -4 2 8। তাহলে এটা কত আসে, এটা আসবে হচ্ছে, আচ্ছা আই এম এক্সট্রিমলি সরি, এখানে প্রশ্নের ডাটাটাতে একটা জিনিস একটু ভুল ছিল। কি ভুল ছিল, এটা হচ্ছে 2,8 বিন্দু ছিল, এই বিন্দুটা ছিল হচ্ছে 2,8, তো এটা হবে হচ্ছে 2,8।
এই হচ্ছে 2,8। ঠিক আছে, এই কারণে হচ্ছে আমাদের অ্যান্সারটা এখানে আসতেছিল না। বুঝে গেছে? এই অ্যান্সারটা আমাদের এখানে কত আসবে জানো? আলটিমেটলি আমি আর এখানে করলাম না, ঠিক আছে? এই ধরে তুমি যদি নির্ণয়টা বের করো তাহলে তোমার এই আলটিমেটলি অ্যান্সারটা আসবে হচ্ছে আমাদের আসবে হচ্ছে 8 একক, 8 বর্গ একক। ঠিক আছে, এক্সট্রিমলি সরি 9 হয়ে যাওয়ার কারণে। আচ্ছা, তারপর তাহলে আমরা কি পাই? তাহলে আমরা এক হতে পাই কি বলতো? এক হতে পাই হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা কি আসবে? 4 × 8। তাহলে এটা আমাদের কত আসবে বলতো? 32 বর্গ একক। এই ফার্স্টে এই ক্যালকুলেশন করে, ক্যালকুলেটর চেক করে অ্যানসারটাতে খটকা লাগতেছিল, অ্যানসারটা তো একটু জানতাম আগে থেকে হলো, পরে দেখি যে ওই ডাটাটাতে ভুল ছিল। ঠিক আছে, তো এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আচ্ছা, তো দেখো এখন আমরা 4 নম্বর প্রশ্নটা সলভ করব। আমরা দেখতে পারলাম হচ্ছে 3টা প্রশ্ন কিন্তু 1-2 সেশনের ছিল, পরপর 3টা প্রশ্ন। পরের প্রশ্নটা 2-3 সেশনের। এখানে বলা হচ্ছে যে পাশের চিত্রে, এখানে তোমাদেরকে একটা চিত্র এঁকে দেওয়া ছিল বইয়ে প্রশ্নে। এই চিত্রে এবি এর উপর পিএন হচ্ছে লম্ব। এবি দেখো তো কোথায়? এই যে এ, আর এই হচ্ছে বি। এবি এর উপর পিএন হচ্ছে কি বলতো? লম্ব। পিএন এর দৈর্ঘ্য বের করতে হবে। ফার্স্ট কেস হচ্ছে এইটা। পিএন এর কি বের করতে হবে? দৈর্ঘ্য বের করতে হবে, যে এইটা। আচ্ছা, আবার এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এন বিন্দুতে এবি কে স্পর্শ করে। তার মানে এখানে সরলরেখার প্রশ্ন আছে, বৃত্তের প্রশ্নটাও আছে, দুইটা মিক্স করে একটা প্রশ্ন। আমরা সরলরেখার প্রশ্নটা আগে একটু সলভ করি। তো এখানে পিএন এর দৈর্ঘ্য বের করতে হবে। প্রশ্নে বলা হচ্ছে যে এবি এর উপর পিএন লম্ব। তার মানে দেখো এই যে এটা, তাই না? যেহেতু লম্ব মানে তো এটাই। পি এর স্থানাঙ্ক তুমি জানো 10, 14। তো পিএন তার মানে কি দেখো তো? এ পি থেকে এবি এর লম্ব দূরত্ব না? যেহেতু পিএন লম্ব, তার মানে পি থেকে এবি এর লম্ব দূরত্বটি হচ্ছে পিএন। লম্ব দূরত্ব আমরা বের করতে পারি। আবার তার আগে আমাদের আবার কি লাগবে? এবি এর সমীকরণটা জানতে হবে। এবি রেখার কি জানতে হবে? সমীকরণটা জানতে হবে। তো চলো আমরা বের করে ফেলি এবি সমীকরণ। কিভাবে বের করব? সুন্দর মতন তোমাকে যে চিত্রটা দেওয়া এখানে দেওয়া, দেখো তোমার এবি রেখাটা এক্স অক্ষে ধনাত্মক দিকে 10 একক কর্তন করে, ওয়াই অক্ষকে ধনাত্মক দিকে 16 একক কর্তন করে। তাহলে চলো আমরা বের করে ফেলি। সুতরাং এবি এর সমীকরণ, এটা কত আসবে বলো? x ডিভাইডেড বাই x এর কর্তৃত্ব অংশ অর্থাৎ 10, তারপর y ডিভাইডেড বাই y এর কর্তৃত্ব অংশ এই হচ্ছে 16 ইকুয়ালস টু হচ্ছে a। তো এটাকে আমরা একটু আদর্শ ফরম্যাটে নিয়ে আসি, যে ax + by + c এভাবে নিয়ে আসি। তো এখানে নিয়ে আসলে আমাদের এখানে লসাগু করতে হবে, তাই না? 10 আর 16 লসাগু করলে আমরা কত পাবো? এই হচ্ছে 2, 5, 8, 5 আর 2 80, তাই না? 80। তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের 8x 16, তাহলে এখানে আসবে হচ্ছে 5y, ও আচ্ছা সরি, এখানে তো a না, এখানে তো 1 হয়, এই কষ্ট হচ্ছে 1, এই কষ্ট হচ্ছে 1। তো এখন যদি আমরা কি করি বলতো? এটাকে সাজাই। সুতরাং 8x + 5y, 80টা ওইখানে গুণ হয়ে 80 হবে, এই পাশে আসলে আবার -80 হয়ে যাবে, এই কষ্ট হচ্ছে 0। এই হচ্ছে তাহলে কি আমাদের a b এর সমীকরণটা। a b এর সমীকরণটা আমরা পেয়ে যাচ্ছি। এখন আমাদের তাহলে pnটা কি? pn যেহেতু a b এর লম্ব, তার মানে p থেকে a b এর লম্ব দূরত্বটাই হচ্ছে আমাদের pn। তার মানে আমরা ডাইরেক্ট লিখব। সুতরাং pnটা আসবে আমাদের ইকুয়ালস টু, লম্ব দূরত্ব আমরা কিভাবে বের করি? যে বিন্দুটা থেকে আমরা দূরত্বটা বের করব সেই বিন্দুটা দিয়ে উপরে আমরা এখানে এই সমীকরণে সিদ্ধ করব, অর্থাৎ x এর জায়গায় 8, x এর জায়গায় কত বসবে? * 10, তারপরে হচ্ছে এখানে হচ্ছে +5, y এর জায়গাটা বসবে ওই বিন্দুর কোটি 14, এই হচ্ছে -80, তারপর √ নিচে এখানে কি হবে? x এর সহগ কত? 8, এই যে 8 স্কয়ার, y এর সহগটা কত? 5, তার মানে হচ্ছে 5 স্কয়ার ইকুয়াল টু কত আসে? ইকুয়াল টু, এটা যদি ক্যালকুলেট করি এটা আসবে আমাদের 70/√89, 70/√89 একক আসবে। আচ্ছা, এরপরের প্রশ্নটা বৃত্ত চ্যাপ্টারের মধ্যে পড়ে, যে আবার এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা n বিন্দুতে ab কে স্পর্শ করবে।
এমন একটা বৃত্তর সমীকরণ বের করতে হবে যা এন বিন্দুতে এ বি কে কি করবে, স্পর্শ করবে। তো এখানে এন বিন্দুতে স্পর্শ করে যাবে এমন একটা বৃত্ত, তাই তো? এমন একটা বৃত্ত এখানে তাহলে বেসিক্যালি এইরকম যে বৃত্তটাকে বোঝানো হচ্ছে, এই বৃত্তটার কেন্দ্রটা হয়ে যাবে হচ্ছে পি বিন্দুটা। বুঝতে পারছো? যেহেতু এখানে এবি কে এখানে স্পর্শ করে যাচ্ছে, তো ওই কনসেপ্টে আমরা যেহেতু এটা বুঝতে পারতেছি, এটা যদি কেন্দ্র হয় আর পি এনটা তাহলে কি বলতো, যেটা এখানে স্পর্শ করছে তার মানে এতটুকু হচ্ছে ব্যাসার্ধ। তার মানে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং নির্ণেয় বৃত্তের সমীকরণ, নির্ণেয় বৃত্তের সমীকরণ কি বলতো, আমরা এখানে কেন্দ্র জানি, বৃত্তের কেন্দ্র, তার মানে এটা কি হবে বলতো, x - 10 হোল স্কয়ার প্লাস y - 14 হোল স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধর স্কয়ার। ব্যাসার্ধ কত? লম্ব দূরত্বটা আসছে এটা 70/√89 হোল স্কয়ার। এইটাকে তোমরা যদি বর্গের সূত্রে ভেঙে ভেঙে লিখতে পারো, লিখতে চাইলে ওইটাই তোমাদের অ্যান্সার। এভাবে রেখে দিলাম, এটাই অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা যদি 5 নম্বর প্রশ্নটা দেখি, তো এখানে যে বলা হচ্ছে 2x - 3y + 4 = 0 এবং 2y - 3x - 1 = 0 রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণগুলির সমদ্বিখণ্ডক সমূহ। আচ্ছা, দুইটা রেখার যে মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক সমূহের যে কনসেপ্টটা, তাই না, সেটা। আচ্ছা, এই দুইটা যে সমদ্বিখণ্ডক পাবো আমরা, এরা যথাক্রমে x অক্ষকে p এবং r, PR এবং y অক্ষকে QS বিন্দুতে ছেদ করে। আমরা তো এরকম দুইটা রেখার যে মধ্যবর্তী কোণ, এর যে সমদ্বিখণ্ডক দুইটা পাই, তাই না? এই যে এটা একটা সমদ্বিখণ্ডক, এটা একটা সমদ্বিখণ্ডক, সরি আরে এটা একটা সমদ্বিখণ্ডক, এমন হয়, তাই না? যদি এইটা এটা রেখা থাকে, এই হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক সমূহ। তো দুইটা সমদ্বিখণ্ডক, তো ওরা x অক্ষকে একটা রেখাতে, x অক্ষকে একটা বিন্দুতে, ধরো এটা x অক্ষ y অক্ষ, একটা রেখা x অক্ষকে একটা বিন্দুতেই ছেদ করতে পারবে। বাট আমার তো সমদ্বিখণ্ডক দুইটা, তো প্রথম রেখা x অক্ষকে যেই বিন্দুতে ছেদ করবে সেটা p, আর একটা রেখা x অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে r। ঠিক একইভাবে y অক্ষকে একটা ছেদ করলে q, আর একটা নাম হবে হচ্ছে s। ঠিক আছে, বুঝতে পারছি? তো একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা সমদ্বিখণ্ডক সমূহের ছেদবিন্দু দিয়ে যায়। তার মানে আবার সমদ্বিখণ্ডক সমূহের ছেদবিন্দু দিয়ে যায়। আচ্ছা, বুঝলাম। এবং PS রেখার সমান্তরাল। তার মানে আমাদের এখন আলটিমেটলি ইন্টেনশন হচ্ছে, আমাদের সরলরেখা যেটা বের করব সেটা হচ্ছে সমদ্বিখণ্ডক সমূহের ছেদবিন্দু দিয়ে যায়। তার মানে আগে ছেদবিন্দুটা জানতে হবে, বা ওই সমদ্বিখণ্ডক সমূহের রেখা দুইটা জানতে হবে, রেখা দুইটা জানতে হবে। তো এতটুকুই জানলে তো হবে না, ঠিক একইভাবে তোমার রেখাটা হবে PS এর সমান্তরাল। তার মানে P বিন্দুটা জানতে হবে তোমাকে, P বিন্দু আর S বিন্দুটা কি জানতে হবে। ঠিক আছে, তো চলো আমরা তাহলে শুরু করি। আগে আমাদের কোণের সমদ্বিখণ্ডকের ওই সমীকরণগুলো লাগবে। তো আমরা যদি সলিউশন শুরু করি, তো আমরা জানি যে কোণের সমদ্বিখণ্ডক সমূহ কিভাবে বের করা হয়। দুইটা রেখা থাকবে, এই হচ্ছে, চোখ বন্ধ করে উঠাও, যেটা ইচ্ছা সেটা মন চায়, 2x - 3y + 4 ইকুয়াল টু হচ্ছে, এখানে আসবে √, দেখো এই x এর সহগ কত, 2 স্কয়ার, y এর সহগ কত, -3 এই হোল স্কয়ার ইকুয়াল টু এখানে প্লাস মাইনাস সেম। এখন ওই সমীকরণটা উঠাও, যে 2y - 3x - 1 √, এখানে x এর সহগ কত, -3 হোল স্কয়ার, আর এখানে y এর সহগটা হচ্ছে 2 স্কয়ার। এখন এখান থেকে হচ্ছে আমরা কি সমদ্বিখণ্ডক দুইটা পাবো, প্লাস নিয়ে একটা পাবো, মাইনাস নিয়ে আরেকটা পাবো। তো আমরা যদি সলভ করতে যাই, যদি দেখি যে 2 স্কয়ার 3 স্কয়ার, এখানে 2 স্কয়ার 3 স্কয়ার, এটা বাদ, তার মানে এমন থাকে ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস 2y - 3x - 1। তো আমরা এক কাজ করি, আমরা একটু প্লাস নিয়ে যদি আগাই, প্লাস নিয়ে যদি আগাইলে আমরা কি পাবো দেখো তো, 2x - 3y + 4 ইকুয়াল টু 2y - 3x - 1। তাহলে এখানে এই 3x টা এই পাশে আসলে কি হয়ে যাবে দেখো তো, +3x, -3x টা এই পাশে আসলে কি হয়ে যাবে, +3x, তার মানে এখানে হয়ে যাবে 5x, y টা এই পাশে আসলে হয়ে যাবে -5y, এটা হয়ে যাবে +5 ইকুয়াল টু হচ্ছে 0। তো 5 দিয়ে আমরা ভাগ করে দিলে আমরা পাবো x - y + 1 ইকুয়াল টু হচ্ছে 0।
তো প্লাস নিয়ে একটা পাচ্ছি, আবার দেখো আমরা যদি মাইনাস নিতাম, মাইনাস নিলে আবার কি পেতাম, মাইনাস নিলে এরকম পেতাম যে 2x মাইনাস 3y প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে মাইনাস, এখানে মাইনাস 2y, তাহলে এই 2y মাইনাস হয়ে যেতে এটা হচ্ছে মাইনাস 2y, মাইনাস 3x টা মাইনাস মাইনাসে প্লাস 3x, মাইনাসটা মাইনাস মাইনাসে প্লাস 1। তো এটা যদি আমরা দেখি তো 2x, আচ্ছা সব ওই পাশে নিয়ে যাই, তাহলে ওইখানে 3x আর এখানে 2x, ওইখানে গেলে হয়ে যাবে মাইনাস 2x, তার মানে শুধু x, এখানে মাইনাস 2y, আর ওই পাশে গেলে হয়ে যাবে প্লাস 3y, তাহলে এখানে হয়ে যাবে শুধু y, আর 4টা ওই পাশে গেলে হয়ে যাবে প্লাস 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 কি দেখো, 4টা ওই পাশে গেলে হয়ে যাবে মাইনাস 4, 4টা ওই পাশে গেলে হয়ে যাবে মাইনাস 4, তাহলে 1 মাইনাস 4 মানে মাইনাস 3 ইকুয়ালস টু হচ্ছে 0। তো এই হচ্ছে আমাদের একটা সমদ্বিখণ্ডক, এই হচ্ছে আমাদের আরেকটা সমদ্বিখণ্ডক আমরা পেয়ে গেলাম। এখন এই সমদ্বিখণ্ডক সমূহ যথাক্রমে x অক্ষকে পি আর এবং y অক্ষকে কিউ এস বিন্দুতে ছেদ করে। x অক্ষকে ছেদ করবে হচ্ছে পি আর এবং y অক্ষকে কি বিন্দুতে ছেদ করবে হচ্ছে কিউ এস। তার মানে আমরা একটু এটা বের করি যে 1 ও 2 x অক্ষকে ছেদ করলে দেখো x অক্ষকে যদি ছেদ করে, তার মানে আমরা জানি যে 1 নং যদি x অক্ষকে ছেদ করে তাহলে তার কোটির মানটা কি আসে, 0 আসে। এটা যদি 0 হয়ে যায় তাহলে x ইকুয়াল টু আমরা কি পাবো দেখো তো, এখান থেকে দেখো তো, এটা যদি 0 হয়ে যায় x প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়াল টু -1, তার মানে আমরা পাবো হচ্ছে -1, 0। আর আরেকটা কি পাবো দেখো তো, 2 নং রেখা যদি x অক্ষকে ছেদ করে, y এর মান তো 0, এটা যদি 0 হয় তাহলে x ইকুয়াল টু 3। তো এই হচ্ছে বইয়ের হচ্ছে যে পি আর আর বিন্দু, ঠিক আছে, পি আর আর বিন্দুটা প্রশ্নে আমরা পি আর আর বিন্দুটা বের করে ফেলছি। ঠিক একইভাবে আমরা কি করব বলতো, যে 1 ও 2 y অক্ষকে ছেদ করলে, y অক্ষকে যদি ছেদ করে, 1 নং যদি y অক্ষকে ছেদ করে, y অক্ষকে ছেদ করলে আমাদের ভুজের মান কি হয়, 0 হয়। এখানে x যদি 0 হয় তাহলে y ইকুয়ালস টু কি আসবে, 1, তাই না, y ইকুয়ালস টু কি আসবে হচ্ছে 1। আর 2 নম্বরটার ক্ষেত্রে দেখো তো, x যদি 0 হয় তাহলে এটা 0, তাহলে y ইকুয়ালস টু আসবে হচ্ছে 3, y ইকুয়ালস টু কি আসবে 3। এইটা হচ্ছে আমাদের বইয়ের কিউ এবং এস। আমাদের কি কি জানি লাগবে, আমরা আইডেন্টিফাই করে রাখছিলাম পি আর এস লাগবে। এই দেখো, এই হচ্ছে পি, এই হচ্ছে এস, বুঝে গেছে, পি পেয়ে গেছি, এস পেয়ে গেছি। আমাদের রেখা আবার যে রেখা সমীকরণ বের করতে যাচ্ছি সেটা হচ্ছে সমদ্বিখণ্ডক সমূহের ছেদবিন্দু দেওয়া যায়। এই যে সমদ্বিখণ্ডক সমূহ যেগুলা, এই যে খেয়াল করো, এই যে এটা আর এটার ছেদবিন্দু দিয়ে যাবে। একই সাথে আবার পি এস এর কি হবে বলতো, পি আর এস এর সমান্তরাল, পি এস রেখাটা সমান্তরাল, বুঝে গেছে। তাহলে হচ্ছে আগে আমরা এই 1 আর 2 এর কি বের করবো বলতো, এই ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণটা কেমন হয় সেটা বের করব। আমরা এক কাজ করি, তাড়াতাড়ি এক কাজ করব, 1 আর 2 ছেদবিন্দু বের করি সমাধান করে ক্যালকুলেটরে, ঠিক আছে। তাহলে 1 ও 2 সমাধান করে পাই, এক আর 2 আমরা যদি সমাধান করি, ফার্স্ট 1 আর 2 যদি সলভ করি, এটা ক্যালকুলেটরে যদি করে ফেলি তাহলে কত আসে দেখি। তো এটা আসবে হচ্ছে আমাদের 1,2। তার মানে আলটিমেটলি আমরা যে রেখা বের করতে চাচ্ছি সেই রেখাটা হচ্ছে 1,2 বিন্দু দিয়ে যায় আর পিএস রেখার সমান্তরাল। তো পিএস রেখার সমান্তরাল, তার মানে আমরা আরেকটা জিনিস এখন বের করব, পিএস রেখার সমীকরণটা কি, না এটা যাব না, এটা করলে একটু বড় হয়ে যাবে। আমরা যেহেতু পিএস এর সমান্তরাল আমাদের রেখাটা, ধরো এটা হচ্ছে পি আর এটা হচ্ছে এস, আমাদের রেখা এই রেখার সমান্তরাল, তার মানে পিএস এর যে ঢাল আর আমাদের রেখার ঢাল কি আসবে, সেম আসবে। সমান্তরাল রেখার কি হয়, যতগুলো রেখা সমান্তরাল হয় তাদের প্রত্যেকের ঢাল সেম হয়। তার মানে পি আর এস বিন্দু তো আমরা জানি, তাহলে আমরা ঢালটা বের করে নেব, ওইটাই আমাদের রেখার ঢাল, ঠিক আছে, ওইটাই হচ্ছে কি আমাদের রেখার ঢাল। তাহলে আমরা কি লিখব, যে পিএস রেখার ঢাল
এটা কত আসবে? কোটি দ্বয়ের পরিবর্তন, তাই না? টিআরএস এর কোটি কত 3 আর এখানে কত 0, তাহলে 3 - 0 ডিভাইডেড বাই এটা কত আসবে ভুজ, 0 - 1 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এই হচ্ছে 3। তার মানে দেখো তোমার রেখাটা 1,2 বিন্দুগামী আর ঢাল হচ্ছে 3। তার মানে আমরা লিখবো যে সুতরাং নির্ণয় রেখার সমীকরণ, নির্ণয় রেখার সমীকরণ আমরা কি লিখবো? y মাইনাস y1 বলতে এখানে 2, ঢাল কত 3x - x1, এইটাই হচ্ছে তোমার অ্যান্সার। তো এই হচ্ছে 3x - 3। তো আলটিমেটলি আমরা লিখতে পারি যে 3x - y আর -2টা ওই পাশে গেলে কি হয়ে যাবে +2, তার মানে -1 = হচ্ছে 0। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা বলতে পারো আমি অনেক টাইম নিচ্ছি হয়তো বা এই ম্যাথ করতে, যে কারণ অনেক আস্তে আস্তে পড়ছি তো কথাগুলা যেন ভুল না হয়। তোমরা বলতে পারো যে ভাই আপনি তো 2 স্লাইড ধরে অঙ্ক করলেন। দেখো তোমাদের খাতা আসবে কিরকম পরীক্ষা হলে, ম্যাথের জন্য তো ম্যাথ দেওয়া থাকে এরকম, তাই না? নর্মালি বুয়েটের পরীক্ষার প্রশ্ন খাতাটা একটু লম্বা হয়। এই হচ্ছে এখানে প্রশ্ন দেওয়া থাকে এরকম একটা বক্সের মতো থাকে, তারপর এখানে আরেকটা প্রশ্ন থাকে এরকম বক্সের মতো থাকে। কোনো জায়গায় 3টা প্রশ্ন থাকতে পারে, কোনো জায়গায় 2টা প্রশ্ন থাকতে পারে। ওই সার্টেন পরিমাণ জায়গাটা দিয়ে দেয় যেন তুমি করতে পারো। তো তুমি তো পরীক্ষা হচ্ছে এরকম দাগ কেটে কেটে এরকম এরকম 3 লাইনে অঙ্ক করতে পারবা, 3টা কলামে অঙ্ক করতে পারবা। আমিও কিন্তু আসলে 3 কলামের মধ্যে অঙ্ক শেষ করছি। কিভাবে? দেখো এই হচ্ছে 1 কলামের মধ্যে এটা করছি, দ্বিতীয় কলামের মধ্যে এই কাজটুকু করে ফেলছি। আমার তো আর ওই 3 কলম বানাই নেই, তো পরে দেখো এই কলমের মধ্যে আমি আরেকটা অ্যান্সার মানে ফাইনাল অ্যান্সারটা বের করে ফেলছি। ঠিক আছে? তো আমি কিন্তু খুব বেশি জায়গা নেই নাই, আর বলে বলে কথা বলতেছি মানে অঙ্কগুলো করতেছি দেখে টাইমটা বেশি কিল হচ্ছে। আই হোপ তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের একটু দেখাই। তোমাদের এই যে এই 4 নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পারো যে 2-3 সেশনে আসছিল। 4 নম্বর প্রশ্নটা 2-3 সেশনে আসছিল। 5 নম্বর প্রশ্নটা আসছে সেই 14-15, মানে 2-3 মানে 2000 সালের পর আসছে সেই 14 সালে, 12 বছর পর, তাই না? তারপর তোমরা ভাবতে পারো যে 12 বছর ধরে সরলরেখা থেকে প্রশ্ন আসে নাই। হ্যাঁ, আসলেই আসে নাই, কারণ এই 4-5 সেশন বুয়েটের 4-5 সেশনে যে অ্যাডমিশন পরীক্ষা ছিল ওই সময়টা থেকে তোমাদের ম্যাথ রিটেন আর এমসিকিউ দুইটা একসাথে হইতো। এখন তো প্রিলিমিনারি, এরপর প্রিলির রেজাল্টের পরে রিটেন পরীক্ষা হয়। তো তখন একই সাথে ম্যাথ আর এমসিকিউ, রিটেন আর এমসিকিউ পরীক্ষাটা হইতো। তো তখন রিটেনের প্রশ্নটা একটু কম আসতো, মানে 10টা কি 9টা প্রশ্ন আসতো। বুঝতে পারছো? মানে ম্যাথ থেকে 10টা কি 9টা, ফিজিক্স থেকে 9টা বা 10টা, এরকম খুব কম প্রশ্ন আসতো। তো এই কারণে হচ্ছে কি সরলরেখা অধ্যায়টা থেকে প্রশ্নটা ছুটে যেত। বাট ঠিকই বৃত্ত, কনিক্স এগুলা থেকে মাস্ট কোশ্চেন আসতো। তোমাদের তো বিন্যাস সমাবেশ নাই শর্ট সিলেবাসে, এই বিন্যাস সমাবেশ, দ্বিপদী বিস্তৃতি, বৃত্ত, কনিক্স এগুলা থেকে মাস্ট প্রশ্ন আসতো। এই 9টা 10টার মধ্যে এইগুলাই ঘুরে ফিরে থাকতো। তো এই টানা 10-12 বছর এই প্যাটার্নেই প্রশ্ন হয়ে আসছে। এরপর আবার সেই 14-15 সালে সরলরেখা থেকে প্রশ্ন আসছে। আর এরপর মনে হয় 15-16 সেশন থেকে আবার 20টা করে প্রশ্ন আসে প্রত্যেকটা সাবজেক্টে, ম্যাথের 20টা, ফিজিক্সের 20টা, কেমিস্ট্রি 20টা। এরপর আবার 19-20 সেশনে যে আবার কি আসলো, না 19-20এও আসলো 20-21, মানে আমরা যে ব্যাচটা ছিলাম আমাদের টাইম থেকে শুরু হলো যে আগে হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা হবে, এরপর হচ্ছে রিটেনে হচ্ছে 14টা ম্যাথ, 13টা ফিজিক্স, 13টা কেমিস্ট্রি। তো ওই যে যেহেতু এই 4-5 সেশনের পরে প্রশ্ন খুব কম আসতো, সরলরেখা অধ্যায় থেকে প্রশ্ন ছুটে গেছিল, একদম সেই 14-15 সালে আসছে। এরপরে দেখো আমরা যে প্রশ্নটা করব সেই প্রশ্নটা হচ্ছে 16-17 সেশনের প্রশ্ন। বুঝা গেছে? আচ্ছা, এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট বুয়েটের, মানে আসে যেমন মানে অনেকবার আসে এটা না, বাট এই প্রশ্ন এই টাইপটা থেকে দেখবা যে পরের প্রশ্নটা মনে হয় এরকম কনসেপ্টের উপরই আছে মোটামুটি। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে দুইটি সরলরেখা এত বিন্দু দিয়ে যায় এবং তারা আরেকটা সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তোমাদের বোর্ড পরীক্ষায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে কোনো একটা সরলরেখা তোমার হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাচ্ছে আর অন্য রেখার সাথে একটা কোণ উৎপন্ন করছে। এখন তোমার হচ্ছে কি ওই রেখার সমীকরণ বের করতে হয়, রেখা দুটির সমীকরণ বের করতে হয়। এরপর এখানে আরেকটু এক্সট্রা বলছে যে সমীকরণ হতে দেখাও যে তারা পরস্পর লম্ব, ওই রেখা দুইটা যে পাবা তারা পরস্পর লম্ব। তো আমরা জানি যে কোন রেখা, দুইটা রেখার মধ্যবর্তী কোণ বের করার জন্য আমরা কিন্তু এই সূত্রটা ইউজ করতাম, যে tan θ, ওই যে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কি হয় বলতো, প্লাস মাইনাস যেটা হচ্ছে আমাদের m1 মাইনাস m2 1 প্লাস m1 m2। এই কনসেপ্টটা দিয়ে আমরা কি করতাম, বের করতাম। এখানেও সেম সূত্রটা দিয়ে আমরা অঙ্ক করব। ঠিক আছে?
তো আমরা সলিউশন যদি শুরু করি, আমাদের আলটিমেটলি বের করতে হবে কি একটা রেখা সমীকরণ। এখানে দুইটা লিখে দিচ্ছে, মানে মেনলি বের করতে হবে রেখার সমীকরণ। আমাদের রেখাটা দেখো এত বিন্দু দিয়ে যায়, জাস্ট আমরা যদি এখন ঢালটা বের করে ফেলতে পারি, ঢাল জানি কত বিন্দু দিয়ে যায় সেটা জানি, তাহলে আমাদের সমীকরণটা কি আসবে, আমাদের নির্ণয় রেখার সমীকরণ আসবে এমন। নির্ণয় রেখার সমীকরণ এটা আমাদের আসবে হচ্ছে y মাইনাস y1 মানে 2 ইকুয়ালস টু আসবে হচ্ছে ওই যে ঢালটা আর x মাইনাস মাইনাসে প্লাস 1। এই হচ্ছে আমাদের অ্যানসারটা আসা উচিত, তাই না? এই হচ্ছে আমাদের প্রশ্নের অ্যানসারটা আসা উচিত, এটা আমরা এক দিয়ে রাখলাম। এখন আমাদের এই রেখা, এই যে 3x - y + 7 রেখার সাথে মানে অন্য একটা রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস লিখতে পারি, কি লিখতে পারি, যে এটার আগে একটু ঢালটা বের করে নিই, যে 3x - y + 7 = 0 এর ঢাল। বলো তো ঢাল কিভাবে বের করতে পারি? তুমি হচ্ছে y = mx + c ফরম্যাটে নিয়ে যে ওই m এর মানটা বের করতে পারো, অথবা ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে কি বলতো, মাইনাস এখানে x এর সহগ লিখতে হবে আর এখানে y এর সহগটা লিখতে হবে। তো মাইনাস মাইনাসে এটা হচ্ছে +3 আর কি, বুঝে গেছে? তো আমরা বুঝতে পারতেছি আমাদের রেখা যারা কোণ উৎপন্ন করছে 45 ডিগ্রি, তাদের ঢাল একটা তো m ধরে নেওয়া শুরু থেকে, আর একটা হচ্ছে 3 আর অ্যাঙ্গেলটা হচ্ছে 45। তার মানে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে tan 45 ডিগ্রি ইকুয়াল টু আসে হচ্ছে প্লাস মাইনাস m মাইনাস এই যে আরেকটা হচ্ছে 3 1 প্লাস উপরের গুণফলটা, তাই তো? এখন tan 45 ডিগ্রি মান আমরা জানি 1, এই হচ্ছে প্লাস মাইনাস, এই হচ্ছে m - 3, এই হচ্ছে 1 প্লাস 3m। তো এখন আর গুণন করে দিই, আর গুণন করে দিলে এখানে আসবে হচ্ছে 1 প্লাস 3m ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস m - 3। আচ্ছা আমি একটা ম্যাথিক এখানে লিখছিলাম মাইনাস নিয়ে, হ্যাঁ লিখছিলাম। আচ্ছা এখানেও ঠিক আমাদের এখানে প্লাস মাইনাস দুইটা আসতেছে, আমরা একবার কি করব, প্লাস নিয়ে আগাবো, তাই না? প্লাস নিয়ে আমরা যদি আগাই, এখানে আমরা পাবো হচ্ছে 1 প্লাস 3m ইকুয়ালস টু আসবে হচ্ছে m - 3। তো এখানে আসবে দেখো 3m আর এখানে m, তার মানে এখানে আসবে হচ্ছে 2m -3 + 1 এখানে হয়ে যাবে -4। তো এখান থেকে আমরা m এর মানটা কত পাবো বলো তো, -2। আচ্ছা এখন আমরা যদি মাইনাস নিয়ে আগাই, মাইনাস নিয়ে যদি আমরা আগাই, তাহলে এখানে পাবো হচ্ছে 1 প্লাস 3m মাইনাস m মাইনাস মাইনাসে প্লাস 3। তো এই পাশে আসলে এটা হয়ে যাবে 4m আর এখানে হয়ে যাবে কত বলো তো 2। এখান থেকে দেখো তো m এর মানটা কত আসবে, হাফ। তার মানে আমরা m এর মান একবার পাচ্ছি -2, একবার m এর মান হচ্ছে হাফ। এখন কি করব, এই মানটা আমরা এই যে 1 নং এ বসে দেব। 1 নং এ বসে দিলেই দেখো, ওই যে বলছিল না যে রেখা দুটি সমীকরণ বের করো, m -2 বসে একটা সমীকরণ পাবো আর m হচ্ছে হাফ বসে আরেকটা সমীকরণ পাবো। আরেকটা কথা বলে রাখি, এখানে প্রশ্ন বলতেছে যে তাদের সমীকরণ হতে দেখাও যে তারা পরস্পর লম্ব। আমরা জানি যে লম্ব হয় কখন, যদি ঢাল দ্বয়ের গুণফল কি হয়, -1 হয়। দেখো আমাদের ওই যে রেখা দুটো বের করলাম, এদের একটা ঢাল -2 আর একটা ঢাল আসবে হচ্ছে হাফ। তুমি দেখো এটা গুণ করো, দেখো 2 আর 2 কাটাকাটি যায় -1 পাবা। তার মানে যেহেতু ঢাল দ্বয়ের গুণফল -1, তার মানে রেখা দুটি পরস্পর লম্ব আসবে। তো চলো আমরা মান বসিয়ে দিই। সুতরাং m = 2 হলে 2 না -2, -2। এক হতে আমরা কি পাবো, y - 2 m x + 1। তাহলে এটা কত আসে, y - 2 -2x - 2। তাহলে এই পাশে যদি চলে আসে +2x + y ইকুয়ালস টু -2 তো কাটা 0। আরেকবার যদি আমরা কি বসাই, m এর মান যদি হাফ বসাই, এটা যদি হাফ হলে তাহলে আমরা কি পাবো, দেখো তো 1 হতে, এটা যদি হাফ হয় তাহলে এখানে একটু বসাই দিতে পারি, তাহলে ওই যে y - 2 এর হচ্ছে হাফ x + 1। তাহলে 2 দিয়ে যদি আমরা গুণ করে দিই, তাহলে 2y, তাহলে -4 ইকুয়াল টু হচ্ছে x + 1। তার মানে
আমরা লিখতে পারি x মাইনাস 2y, x মাইনাস 2y, ওই পাশে গেলে এটা হয়ে যাবে কত প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে 0। এই হচ্ছে একটা রেখা, এই একটা রেখা, তাই না? তো আমরা এই লিখতে পারি আমাদের এই রেখা কি আসতেছে বলো তো 2 আর 3। এই কি করতে পারে এখন বলো তো 2 ও 3 এর ঢালের গুণফল। বলো তো এই ঢালের গুণফল আমাদের কত আসবে বলো? আমরা তো ঢাল জানি, ঢাল হচ্ছে একটা -2 আর একটা হচ্ছে শুধু হাফ, এই হচ্ছে -1। তার মানে আমরা লিখতে পারি যে রেখা দুটি পরস্পর লম্ব। বুঝা গেছে? এই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তো এখন আমরা 18-19 সেশনের একটা প্রশ্ন সলভ করব। এই প্রশ্ন বলা হচ্ছে যে এ 1,2 শীর্ষ বিশিষ্ট একটা বর্গের একটা কর্ণ হচ্ছে এটা। বর্গ তো একটা বর্গ আঁকি। বর্গ আমরা কি জানি বলো তো? প্রত্যেকটা বাহু সেম হয়। আচ্ছা, তো এখন একটা শীর্ষ হচ্ছে এ, এটা হচ্ছে 1,2, তো আমরা ধরলাম হচ্ছে যে এরকম 1,2। এখন একটা কর্ণ, কর্ণ কয়টা হয় বর্গে বলো? 4-5টা তো হয় মনে হয়, তাই না? আচ্ছা 4-5টা না, কর্ণ হয় আমাদের 2টা। এইটা তোমরাও জানো, আমার এগুলো বলতে হবে না। কি আঁকলাম, সরি। এই হচ্ছে একটা কর্ণ, এই হচ্ছে আর একটা কর্ণ, ঠিক আছে? এখন আমাদেরকে একটা সমীকরণ দেওয়া, একটা কোণের সমীকরণ দেওয়া যে 3x - 4y - 6, কোনটা এটা? এখন কোনটা দেওয়া আমরা কিন্তু শিওর না, এইটারটা দেওয়া না এইটারটা দেওয়া। আমরা কিভাবে শিওর হব? এইটা সমীকরণ মানে এই সমীকরণ, এই কর্ণটা কিনা, মানে এই যে এই বিন্দুগামী কর্ণ কিনা, এটা আমরা শিওর হব যেহেতু বললাম যে এই বিন্দুগামী কিনা, তাহলে এই বিন্দুতে এটা সিদ্ধ হইতে হবে। যদি সিদ্ধ হয় তাহলে এটারই সমীকরণ, যদি সিদ্ধ না হয় তাহলে অন্যটা সমীকরণ। তো তাহলে চলো আমরা সিদ্ধ করি যে 3x এর মান কত হলো 1, তাহলে 3 × 1 - 4 * y এর মান কত 2 - 6। দেখো তো এই ভ্যালুটা কত আসে, 3 8 - 6, এটা 3 - 14, যেটা তো জীবনেও 0 আসবে না। তার মানে সিদ্ধ হচ্ছে না, তার মানে সিদ্ধটা হচ্ছে না। তার মানে এই কর্ণটা না, এই যে এই কর্ণ সমীকরণটা দেওয়া যে 3x - 4y - 6 = হচ্ছে 0, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদেরকে বলছে এ বিন্দুগামী বাহুদ্বয়ের সমীকরণ বের করতে হবে। এই যে এইটা এ বিন্দুগামী বাহুদ্বয় কোনটা, এইটা আর এইটা বের করতে হবে। বুঝে গেছে? তুমি একটা বাহুর দিকে তাকাও, একটা ওইটার দিকে তাকাও, একই কথা। এই সমীকরণ বের করতে হবে। এই বাহুটা দেখো তো একটা নির্দিষ্ট বিন্দুগামী। তুমি কি জানো তোমার এই বাহুটা, যে রেখাটা, এই রেখাটা এই যে প্রশ্নে দেওয়া রেখার সাথে কত কোণ উৎপন্ন করে? বর্গের কোণগুলা কিন্তু 45 ডিগ্রি হয়। বর্গের এই কোণগুলা কি হয়? 45 ডিগ্রি হয়। তার মানে দেখো আগের ম্যাথটাই, তোমাকে একটা রেখার সমীকরণ বের করতে হবে যেটা 1,2 বিন্দুগামী আর যেটা এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। বুঝতে পারছো? সেম ক্যাটাগরিরই একটা অঙ্ক। তার মানে আমরা কি করব আগে বলো তো? এখানে বুঝতেছি যে আমাদের এখানে যে নির্ণেয় রেখা, এটা তো হচ্ছে বর্গের বাহু, কর্ণের সাথে কত কোণ উৎপন্ন করবে? 45 ডিগ্রি উৎপন্ন করবে। নির্ণেয় রেখা যে 3x - 4y - 6 = 0, এটা এর সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো তুমি যদি এই বাহু নিয়েও ডিল করতে, ওই একই কাহিনী হইতো। ওই যে আমরা দেখলাম না আগের ম্যাথে 2টা রেখা পাই, সেম কাহিনী। বুঝতে পারছো? এর সাথে 45 ডিগ্রি কোণ কি করে বলো তো? উৎপন্ন করে। তাহলে এখন সেম ভাবে করবা যে ধরি নির্ণেয় রেখার ঢাল কত? m, আর এই রেখার ঢালটা কত দেখো তো? এই রেখার ঢাল কত আসবে? 3/4, তাই না? এই যে x এর সহগ 3, y এর সহগ -4, আর আগে একটা মাইনাস মাইনাস কাটাকাটি যে 3/4। তার মানে আমরা লিখতে পারি যে সুতরাং যে tan 45 ডিগ্রি ইকুয়ালস টু আসবে হচ্ছে প্লাস মাইনাস এই যে m মাইনাস ঢাল কত জানি, এই রেখা 3/4, এই হচ্ছে 1 + 3m/4।
এই ম্যাথ আমি আর করব না, বুঝতে পারছো? এখান থেকে তুমি কি করবা, প্লাস মাইনাস নিয়ে আগের ম্যাথটার মতন প্লাস নিয়ে তুমি একটা এম এর মান পাবা, মাইনাস নিয়ে আরেকটা এম এর মান পাবা। ঠিক আছে, আর একটা লিখে রাখতে হয় যে নির্ণয় রেখার ঢাল যদি এম হয় তাহলে এখানে লিখে রাখবা যে সুতরাং তার সমীকরণ, ওই রেখার সমীকরণটা কত আসবে। তোমার নির্ণয় রেখার ঢাল তুমি এম ধরছো আর এটা তো 1,2 বিন্দুগামী, তাহলে এটা আসবে হচ্ছে y মাইনাস কত, y1 মানে 2 ইকুয়ালস হচ্ছে m এই x মাইনাস 1 এই 2, তাহলে হচ্ছে এই 2 নং এ হচ্ছে এই m এর যে দুইটা মান পাবা ফার্স্ট মান দুইটা বসাই দিবা, ওইটাই তোমার হচ্ছে অ্যানসার। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের 19-20 সেশনের একটা প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে মূল বিন্দু থেকে x sec থিটা মাইনাস y cosec থিটা ইকুয়ালস টু k, এটা একটা সরলরেখা হবে কারণ sec থিটা cosec থিটা এগুলো তো ভ্যালু, তার মানে x ইনটু একটা ভ্যালু কনস্ট্যান্ট, y হচ্ছে কনস্ট্যান্ট ইকুয়ালস টু হচ্ছে আরেকটা কনস্ট্যান্ট, একটা সরলরেখা। এবং এটাও কি বলতো, একটা সরলরেখা। মূল বিন্দু থেকে এই সরলরেখা, দেখো এই সরলরেখা এবং ওই সরলরেখার এই রেখাদ্বয়ের লম্ব দূরত্ব যথাক্রমে 2 আর 3, তার মানে মূলবিন্দু থেকে এই যে সরলরেখাটা এটার লম্ব আসবে 2, মূলবিন্দু থেকে আবার ওই সরলরেখা এটার লম্ব আসবে হচ্ছে 3। তাহলে কে এর মানটা এখন তোমাকে নির্ণয় করতে হবে। তো চলো আমরা শুরু করি। আমাদের কিন্তু লম্ব দূরত্ব ডাইরেক্ট দেওয়া, মূলবিন্দু থেকে দেখো আমরা ডাইরেক্ট প্রথমটা কি লিখতে পারি, এটা কি প্রথম রেখাটা না, x কি sec থিটা মাইনাস y কি বলতো cosec থিটা ইকুয়াল টু হচ্ছে কে, এটা হচ্ছে 1, আর একটা রেখা হচ্ছে কি বলতো x cos থিটা মাইনাস y sin থিটা ইকুয়াল টু হচ্ছে k cos 2 থিটা। তাই তো প্রশ্নে কি বলছে, প্রশ্ন মতে মূলবিন্দু থেকে 1 নং এর লম্ব দূরত্বটা, মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব, আমরা লম্ব দূরত্ব কিভাবে বের করি বলতো, এখানে মূলবিন্দু থেকে যেহেতু তার মানে x এর মান 0 y এর মান 0, তাই না, এই যে 0 মাইনাস k রুট ওভার x এর সহগ কত sec, তার মানে এটার স্কয়ার মানে sec স্কয়ার থিটা প্লাস y এর সহগটা হচ্ছে মাইনাস cosec থিটা এটার স্কয়ার অর্থাৎ cosec স্কয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 2, ইকুয়ালস টু হচ্ছে 2। আচ্ছা, তো আমরা এখানে এখন একটা কাজ করব, এটা স্কয়ার করলে এখানে হয়ে যাবে k স্কয়ার, আর এখানে আসবে কি বলতো 1 cos স্কয়ার থিটা 1 sin স্কয়ার থিটা ইকুয়ালস টু আসবে হচ্ছে ওই পাশে বর্গ হয়ে 4 হবে। আর এখানে যদি আমরা এখন লসাগু করি, দেখো 1 cos স্কয়ার থিটা 1 sin স্কয়ার থিটা লসাগু করলে তোমরা এরকম পাবো, দেখো এই দেখো cos স্কয়ার থিটা প্লাস ইনটু sin স্কয়ার থিটা, এখানে পাবো হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস এটার ভ্যালু কিন্তু তোমরা আবার জানো এতটুকু মান হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে উল্টায় যাবে, উল্টায় যায় এটা আলটিমেটলি এরকম আসবে। সুতরাং এমন আসবে, দেখো তো এটা 1 cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা, তাই না, যে 1 cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা, তো এটা উল্টায় যাবে, তার মানে এটা হয়ে যাবে এমন দেখতে যে k স্কয়ার sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা ইকুয়ালস টু আসবে হচ্ছে 4, তার মানে যে k cos থিটা sin থিটা হোল স্কয়ার ইকুয়াল টু 4, এটা একটা লেখা যায়, তাই না, এই যে 1 নং হতে আমরা এই জিনিসটা লিখতে পারি। প্রশ্ন মতে কিন্তু এটাই শেষ না, প্রশ্ন মতে আবার মূলবিন্দু থেকে এই যে দ্বিতীয় রেখার লম্ব দূরত্বটা 3 দেওয়া, তাহলে আবার আমরা একটু ওইখানে যাই, ওইখানে অ্যাটাক দিই। ওইখানে অ্যাটাক কিভাবে দেবো, মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব বের করব দ্বিতীয়টার, মানে x এর মান 0 y এর মান 0, তার মানে এখানে আসবে হচ্ছে মাইনাস k cos 2 থিটা, তাই না, এই যে 0 0 লিখলাম না, আর মাইনাস k cos 2 থিটা রুট ওভার এখানে কি দেখো তো x এর সহগ কত cos থিটা, তাহলে এটা স্কয়ার হয়ে যাবে cos স্কয়ার থিটা, y এর সহগ মাইনাস sin থিটা, এটা স্কয়ার করলে হয়ে যাবে প্লাস sin স্কয়ার থিটা, তাই না, প্লাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু এই লম্ব দূরত্বটা আমাদের কত দেওয়া 3, এটা তো প্লাস তাই না, প্লাস এটা মাইনাস, তো মাইনাস সহ স্কয়ার হয়ে যায়। এখন আমরা কি করব, স্কয়ার করে দেব, স্কয়ার করে দিলে এখানে পাবো হচ্ছে k স্কয়ার cos স্কয়ার 2 থিটা ডিভাইডেড বাই এটা তো 1 লেখা লাগবে না ইকুয়াল টু আসবে হচ্ছে 9। আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে k এর মান, কার মান, k এর মান। আচ্ছা, তো k এর মান যেহেতু বের করতে হবে,
এখানে আসছে cos স্কয়ার 2 থিটা, বাট এখানে আসছে cos থিটা sin থিটা একবারে আসছে। তার মানে আমাদের এখানে একটু ঠিকভাবে লিখতে হবে। এটা আমরা এখানে যদি sin 2 থিটা নিয়ে আসতে পারি, তাহলে যে sin ভেতরে ব্র্যাকেটের ভেতরে যদি আমরা sin 2 থিটা, মানে এখানে cos 2 থিটা না, এখানে যদি sin 2 থিটা, তাহলে আবার এটা স্কয়ারে আছে, মানে sin স্কয়ার 2 থিটা, এটা হচ্ছে cos স্কয়ার 2 থিটা, যোগ করে দিলে k স্কয়ার কমন নিলে ওইখানে আবার 1 হয়ে যাবে। তাহলে আমরা k এর মানটা বের করে ফেলতে পারবো। বুঝে গেছে? তাহলে আমাদের এখানে শেষ না, আমাদের এখানে আরেকটু হিসাবটা করতে হবে যে এখানে আমরা কি লিখব, কে ইচ্ছা করে একটু 2 লিখলাম। 2 যদি লিখি তাহলে দেখো তো আমাদের এখানে cos থিটা sin থিটা, বাট 2 এটা আবার কি ভেতরে স্কয়ারে আছে, তার মানে আমি আসলে 2 না, আমি আসলে 4, 2 স্কয়ার মানে 4 গুণ করছি। লেফট হ্যান্ড সাইডে করলে রাইট হ্যান্ড সাইডেও আমাকে 4 গুণ করতে হবে। আগে তো 4 ছিল, আর নতুন করে 4 আসলো। তাহলে এটা আলটিমেটলি এখন কি লেখা যাবে, এটা লেখা যাবে k স্কয়ার, এতটুকু তো হচ্ছে আমার সূত্র sin 2 থিটা, তো sin স্কয়ার 2 থিটা ইকুয়াল টু হচ্ছে 16। তো এই যে k স্কয়ার কি sin স্কয়ার 2 থিটা ইকুয়ালস টু 16, আবার আসছে যে k স্কয়ার হচ্ছে কি cos স্কয়ার 2 থিটা ইকুয়ালস টু 9। তো আমরা এক কাজ করি, নামকরণ করে দিই, এবার সমীকরণ দিই। এটা হচ্ছে 2 না, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 4। তো আমরা 2 আর 4 যদি 3 আর 4 যদি এখন কি করব, যোগ করে দিই। 3 আর 4 হতে আমরা কি পাবো, যোগ করে দিলে যে k স্কয়ার কমন যাবে, ইকুয়ালস টু 16 আর 9 মিলে কত হবে, 25 হয়ে যাবে। তার মানে k স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে আমাদের 25। তাহলে k এর মানটা আসলে প্লাস মাইনাস 5 আসবে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা 21-22 সেশনের একটা প্রশ্ন সলভ করব। এটা হচ্ছে আমাদের স্লাইডের হচ্ছে 9 নম্বর প্রশ্ন। স্লাইডের কয় নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন। তো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে y ইকুয়ালস টু হচ্ছে 2 মাইনাস মডুলাস x মাইনাস 2। এখানে মডুলাস আছে। এই সমীকরণের গ্রাফকে y ইকুয়াল টু k আরেকটা রেখা x অক্ষের সাথে সমান দুটি ক্ষেত্রে ভাগ করে k এর মান নির্ণয় করো। তো ফার্স্টে আমরা এই সমীকরণ যেটা দেওয়া আমাদের কাছে সেটার দিকে যদি একটু দেখি, এটা হচ্ছে 2 মডুলাস x মাইনাস 2। মডুলাসের ক্ষেত্রে তোমরা এটা জানো কিনা, মডুলাস যখন ওঠে, মানে মডুলাসের সংজ্ঞাটা কি, মডুলাস অফ x, এটা হচ্ছে এটা প্লাস x ও বোঝায়, এটা মাইনাস x ও বোঝায়। প্লাস x কখন, যখন এটা ধনাত্মক, মাইনাস x কখন, যখন এটা ঋণাত্মক, তাই তো? তার মানে মডুলাস উঠলে দুইটাই হইতে পারে। তো এইখানে তোমার কাছে এরকম মডুলাস যেহেতু আছে, তার মানে আমরা এটা কিন্তু এভাবে পাচ্ছি যে একবার প্লাস নিয়ে কিন্তু আমরা কি পাবো, এই যে এই মডুলাসের ভেতরটা পজিটিভ, অর্থাৎ এরকম x মাইনাস 2 কি নিয়ে, প্লাস নিয়ে, তাই তো? আমরা এই কথাটা লিখে দিলাম। তাহলে আমরা তখন কি পাবো দেখো তো, এটা প্লাসে মাইনাস মাইনাসে প্লাস 2 হয়ে যাবে। তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো হচ্ছে y ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস 4। এই হচ্ছে একটা রেখা পাচ্ছি। আচ্ছা, বাট প্লাস না নিয়ে আমরা যদি মাইনাস নিতাম তাহলে কিন্তু কি পেতাম দেখো তো, আমরা যদি প্লাস না নিতাম তাহলে আবার আমরা কি পেতাম, y ইকুয়ালস টু 2 মাইনাস এই যে মডুলাসের ভেতরটা ওইটা পেতাম নেগেটিভ দিয়ে, যেরকম, ঠিক আছে? তো এইখানে হচ্ছে 2 মাইনাস, এখন ব্র্যাকেটের ভেতর কি হবে, মাইনাস এক্স প্লাস 2। তো এটাকে আমরা তাহলে কি লিখতে পারি, y ইকুয়ালস টু, দেখো তো এটা মাইনাসে মাইনাসে প্লাস এক্স হয়ে যাবে, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে দেখো তো, মাইনাস 2। এই যে প্লাসে মাইনাসে মাইনাস 2, 2 2 কাটাকাটি যায়, এখানে জাস্ট হয়ে যাবে y ইকুয়ালস টু x। এই হচ্ছে দুইটা, তার মানে এই যে এইখানে আসলে তোমার কাছে দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া। এখন এদের গ্রাফকে y ইকুয়ালস টু k রেখা, তার মানে আমরা একটু এদের গ্রাফ আঁকার চেষ্টা করি। ঠিক আছে, কি করব, এদের গ্রাফটা আঁকার চেষ্টা করব। এই যে তো আমাদের কাছে এখানে দুইটা রেখা, একটা হচ্ছে y ইকুয়ালস টু মাইনাস এক্স প্লাস 4, y ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস 4। এটা দিয়ে আমরা বুঝি যে এই যে y ইকুয়াল টু mx প্লাস 3, ওইটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, আমরা জানি যে এটা দিয়ে বোঝাচ্ছে y এর ধনাত্মক দিকে 4 একক কাটবে, আর এখানে x এর সাথে মাইনাস দিয়ে বোঝানো হচ্ছে ঢালটা নেগেটিভ।
এই যে দেখো আমরা যদি এটাকে যদি আঁকতে যাই, এটা ওয়াই এর 4 ঘর কাটবে, দেখো এই যেরকম 4 একক কাটবে, বাট রেখাটা এমন আসবে না, মানে এক্স এর সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে না, ঢালটা নেগেটিভ, এই কারণে এক্স এর সাথে স্থূল কোণ উৎপন্ন করবে। যেমন রেখাটা আসবে হচ্ছে এমন, এই যে এরকম, বুঝে গেছে? এই হচ্ছে আমাদের রেখাটা, আমরা এটার নাম দিচ্ছি কি, এটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু -x প্লাস 4, ঠিক আছে? আচ্ছা, আর একটা রেখা হচ্ছে y ইকুয়াল টু x, এটা তো আমরা সবাই চিনি, মূল বিন্দুগামী রেখা, y ইকুয়াল টু হচ্ছে x। চলো এই যে y ইকুয়াল টু x আমরা জানি, এই হচ্ছে আমাদের y ইকুয়াল টু হচ্ছে x রেখাটা। এই দুইটা রেখার গ্রাফকে y ইকুয়াল টু k রেখা, আমরা জানি এটা আমাদের x অক্ষ, বাট x অক্ষ আমাদের কি হয়, y ইকুয়াল টু 0 হয়, আর এটা y অক্ষ, এটা আমাদের কি হয়, x ইকুয়াল টু 0 হয়। y ইকুয়াল টু k রেখা অর্থাৎ হচ্ছে x অক্ষের সমান্তরাল একটা রেখা, k দূরত্বে, x অক্ষ থেকে k দূরত্বে x অক্ষের সমান্তরাল একটা রেখাকে আমরা y ইকুয়ালস টু k লিখি। এই y ইকুয়ালস টু k রেখা, তার মানে আমরা বুঝতেছি y ইকুয়ালস টু k রেখা হচ্ছে কি একটা x অক্ষের সমান্তরাল রেখা আসবে, তাই না? x অক্ষে একটা সমান্তরাল রেখা আঁকলাম। এইটা কি করবে, এইটা এই যে আমাদের সমীকরণের গ্রাফকে, এই যে এই রেখাটা x অক্ষের সাথে সমান দুইটি ক্ষেত্রে ভাগ করবে। এই যে আমাদের গ্রাফটা কি ছিল দেখো তো, এই যে y ইকুয়াল টু x আর y ইকুয়াল টু এটা এই গ্রাফটাকে নতুন একটা রেখা, এই যে y ইকুয়ালস টু k রেখা x অক্ষের সাথে দুইটা ক্ষেত্রে কি করবে, ভাগ করবে। দেখো এই যে x অক্ষ আর এই যে y ইকুয়ালস টু k রেখা দুইটা ক্ষেত্রে ভাগ করবে, এই যে এরকম। দেখো এটা হচ্ছে আমাদের সেই y ইকুয়ালস টু k রেখা, এটা কি করলো, এই যে x অক্ষের সাথে, দেখো আমাদের গ্রাফটা ছিল আগে এরকম, জাস্ট একটা দেখো এটা যদি সরবে না। আচ্ছা, তা আমাদের আগে ছিল এই টোটাল জিনিসটা, এই ক্ষেত্রফল, বাট এখন কি হলো, এই যে y ইকুয়ালস টু k, এটা এই দুইটা ক্ষেত্রে ভাগ করছে। কি এরকম দুইটা ক্ষেত্র জানো, এই যে দেখো, এই দেখো এটা একটা ক্ষেত্র, আর একটা ক্ষেত্র কোনটা জানো, এই যে এটা, দুইটা ক্ষেত্রে ভাগ হয়ে গেছে। প্রশ্ন বলছে দুইটা ক্ষেত্রে যেহেতু সমান ভাগে ভাগ হচ্ছে, তার মানে আমরা কিন্তু বলতে পারতেছি যে এইখানে যে লাল, এটা কি, এটা একটা ত্রিভুজের মতন আসছে, এই ক্ষেত্রফলটা ইকুয়ালস টু, এই যে নিচে দেখো যে পিঙ্ক কালারে যেটা, এটা কিন্তু একটা ট্রাপিজিয়ামের শেপ আসছে, এই দুটার ক্ষেত্রফল কি আসবে, সেম আসবে। এখন তুমি কে এর মানটা বের করে দাও। আমাদের এখন তাহলে মেন টাস্ক হচ্ছে এইটাই। আমরা তাহলে বুঝতে পারতেছি, আমরা যদি একটু নামকরণ করি, এটা হচ্ছে ধরো আমাদের ধরো এটা তো মূলবিন্দু ও, তাই না? এটা হচ্ছে মূলবিন্দু ও, এটার নাম দিলাম, শীর্ষ নামটা দিলাম এ, এই নামটা দিলাম হচ্ছে বি। আগে ছিল এরকম ও এ বি, বাট এখন এই যে y ইকুয়ালস টু k রেখা, এটাকে আবার দুইটা ভাগে কি করলো, যে ভাগ করলো, তো এটার নাম দিলাম ডি, এটার নাম দিলাম ই। তো প্রশ্ন মতে দেখো আমরা তাহলে বুঝতে পারতেছি, একটা নতুন পেজ নেই, আমরা বুঝতে পারতেছি যে ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফলটা কি আসবে, ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল ইকুয়ালস টু এই যে ওবিইডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ওবিইডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। বুঝে গেছে? তো এখন আমাদের মেন টাস্ক হচ্ছে কি, এই এডি এর ক্ষেত্রফলটা বের করা। আগে ত্রিভুজ, এটা তো একটা ত্রিভুজ, এখন ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা বের করতে পারি মোটামুটি, যে তিনটা শীর্ষ যদি জানা থাকে আমাদের তো এগুলো বের করার কোনো ব্যাপার না। আমরা এখানে আরেকটু টেকনিক্যালি বের করতে পারি। দেখো তুমি আমাকে দেখো তো, এ শীর্ষ, এটার মান বলতে পারবা, মানে বিন্দুটা বলতে পারবা, ভুজার কোটি কত? আমরা দেখতে পারতেছি যে এ আসলে কি, দেখো তো এই যে এই সাদা, মানে এই রেখা আর এই রেখা, এই যে 1 আর 2 এর ছেদবিন্দু। তার মানে আমরা একটু বিন্দুগুলো বের করে দিই। এখানে এই স্থানাঙ্ক আমরা কিভাবে পাবো, এগুলো আমরা যত শর্টকাটে পারি বের করব, কারণ এমনি আমাদের দেখো একটুকু লিখছি, একটা চিত্র আঁকতে জায়গা শেষের মতন হয়ে গেছে প্রায়। তো আমরা যত শর্টকাটে বের করতে পারি, এ হচ্ছে কি 1 আর 2 এর ছেদবিন্দু। আমরা বলতেছি যে y ইকুয়াল টু x হবে, তো এখানে দেখো, এখানে বসে দাও y ইকুয়াল টু কি x, এগুলো রাফ করে বের করতেছি, ঠিক আছে? y এর মান যদি x হয়, তো এ হচ্ছে -x প্লাস 4, তার মানে 2x ইকুয়াল টু হচ্ছে 4, তার মানে x এর মানটা কত আসবে, 2। x এর মানটা 2 আসলে তাহলে ওখানে y এর মানটা কত আসবে, 2। তার মানে আমরা বলতে পারতেছি এ এর স্থানাঙ্কটা আসবে হচ্ছে 2,2।
আচ্ছা এরপর দেখো তো ডিই এগুলো বিটা বের করে দিই তো। বি এর স্থানাঙ্কটা কি আসবে? বি হচ্ছে যে এই যে y মাইনাস এক্স প্লাস 4, এটা এক্স অক্ষকে যেটাতে ছেদ করছে ওই বিন্দুটা। আমরা জানি এক্স অক্ষকে ছেদ করলে y এর মানটা কি আসে দেখো তো 0। y এর মানটা কি আসবে? 0 আসবে। তাহলে হচ্ছে মাইনাস এক্স প্লাস 4, তার মানে এক্স এর মান কি আসবে? 4। তার মানে বি এর স্থানাঙ্ক এটা আসবে হচ্ছে আমাদের 4,0, 4,0। এখন হচ্ছে ডি আর ই। দেখো ডি কোনটা? ডি হচ্ছে তোমার এই যে y = x রেখা আর y = k রেখা বিন্দু। তুমি বলে দিচ্ছ y = k, তার মানে x = k, তার মানে ডি এর স্থানাঙ্কটা হচ্ছে k, k, তাই না? ডি এর স্থানাঙ্কটা হচ্ছে এই যে k, k। ই কিভাবে হচ্ছে? ই হচ্ছে যে y = k আর এই যে a রেখার ছেদবিন্দু। এখানে বলা হচ্ছে y = কি হবে? k। তো এখানে যদি y এর মানটা তুমি k বসাও, তাহলে y এর মানটা কত বসাচ্ছ? k। কোথায় বসায় টেস্ট করে? এখানে একটু রাফ করি। y এর মান যদি k হয় তাহলে মাইনাস এক্স প্লাস 4, তাহলে x = আসবে হচ্ছে 4 - k। তাহলে x এর মানটা আসবে হচ্ছে যে 4 - k, k। এই হচ্ছে ই। ঠিক আছে, 4 - k, k। আমরা মোটামুটি বিন্দুগুলো বের করে নিছি। তো তুমি তাহলে ভাবতে পারো যে ADE, তুমি দেখো ADE ত্রিভুজের ক্ষেত্রফল তিনটা শীর্ষ জানো, নির্ণয় দিয়ে বের করতে পারো, সমস্যা নেই, এভাবে বের করা যাবে। আর হচ্ছে যে ট্রাপিজিয়ামের চারটা বিন্দু আমরা জানি, দেখো যে DE BO সবগুলা বিন্দু আমরা জানি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলও বের করতে পারবো। বাট ত্রিভুজের ক্ষেত্রফল আমরা আরেকটু টেকনিক্যালি যদি বের করতে পারি, কিভাবে দেখো তো? তোমরা এই যে লেখছো কি ত্রিভুজ AD এর ক্ষেত্রফল, তার মানে দেখো এটা কিভাবে আসবে দেখো তো, হাফ ইনটু, তুমি কিন্তু ভূমি লিখতে পারো। ভূমিটা দেখো তো, ত্রিভুজের ভূমিটা হচ্ছে DE না? ভূমিটা কি আসবে দেখো তো? DE। দেখো তো ডি আর ই, এইটা এই যে এই ডিই, এটা দেখো তো দুইটারই কিন্তু কোটিটা সেম। দুইটারই কি আসতেছে দেখো তো? কোটি কি আসতেছে? সেম। কোটি যদি সেম আসে, এইটাটাও এখানে বের করে দিই আমরা। ডি এর মানটা এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? না ওই পেজে লিখে দিই। ডিই, তো ডিই এর ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি ডি এর ভুজ আর কোটি, আর ই এর ভুজ আর কোটির মধ্যে ডি এর কোটি ই এর কোটি সেম সেম। কোটি যদি সেম সেম হয় তাহলে আমরা জানি যে ডিই মানে মধ্যবর্তী দূরত্বটা হবে কি? ভুজদ্বয়ের অন্তর। কি হয়? ভুজদ্বয়ের অন্তর হয়। তো আমরা যদি এই পেজ থেকে একটু যদি দেখি ডিইটা, এক সেকেন্ড। আচ্ছা ডিইটা যদি আমরা একটু দেখি, তাহলে আমরা কি বের করতে পারি? আমাদের কি আসবে? ভুজদ্বয়ের অন্তর মানে কি? বড়টা বিয়োগ ছোটটা, বড়টা বিয়োগ ছোটটা। এখানে দেখো তো ই এর ভুজটা দেখো, ডি এর ভুজ এইটা, ই এর ভুজ এটা, অবশ্যই ই এর ভুজটা বড়, তার মানে 4 - k, ডি এর ভুজটা হচ্ছে -k, তার মানে 4 - 2k, 4 - 2k। তার মানে এটা আমরা পাচ্ছি যে 4 - 2k। ওকে। আর একটু দেখো তো তুমি এই যে এই ত্রিভুজটার উচ্চতাটা বের করতে পারো কিনা? যে এইটা, এটাও তুমি বের করতে পারবা। কিভাবে বের করতে পারবা? দেখো তোমার এই 2 আর 2, তাই না? শীর্ষ 2, এটা হচ্ছে এতটুকু 2, এই হাইটটুকু হচ্ছে 2, টোটাল হাইট হচ্ছে 2। আর এই পিঙ্ক কালারের উচ্চতা তুমি বলতে পারবা? দেখো এই যে এখান থেকে এই হাইটটা, দেখো এই যে এখান থেকে এই যে ডি খেয়াল করো, ডি হচ্ছে যে k, k, তার মানে এটার কোটিটা k। ই এর ক্ষেত্রেও দেখো যে 4 - 2k, এই হাইটটা হচ্ছে k, তার মানে এতটুকু হচ্ছে আবার k, এই যে এতটুকু হচ্ছে k। তো টোটাল 2 থেকে k বিয়োগ দিয়ে দিলেই তুমি কি পেয়ে যাচ্ছ? ত্রিভুজের উচ্চতাটা পেয়ে যাবা। দেখো আমরা যদি এখানে একটা এই বিন্দুটার নাম দিই, ধরো সাপোজ কথা নাম দিলাম হচ্ছে কি ইউজ করে বলছি, সি এ বি সি ডি ই, ধরো নাম দিলাম এফ। তাহলে দেখো আমরা কিন্তু এ এফ উচ্চতাও কিন্তু লিখতে পারি, যে উচ্চতা এ এফ, এটা আমাদের আসবে হচ্ছে 2 - k। এখন তাহলে আমরা এখানে ত্রিভুজের ক্ষেত্রফলে কিন্তু এটা ইউজ করতে পারি, যে ত্রিভুজের ক্ষেত্রফল আসবে হাফ ইনটু ভূমি মানটা হচ্ছে যে 4 - 2k, আর উচ্চতা কত আসবে দেখো তো? 2 - k। দেখো শেষ, ত্রিভুজের ক্ষেত্রফলটা এখানেই শেষ, বুঝতে পারছো? এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে পারি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে আমাদের এভাবে বের হয় যে হাফ ইনটু অসমান দুইটা বাহুর যোগফল। এখানে অসমান দুইটা বাহু হচ্ছে, এটা পিঙ্ক কালারের ট্রাপিজিয়ামে একটা ডিই আর একটা হচ্ছে ওবি, একটা হচ্ছে ডিই আর একটা হচ্ছে ওবি। তাহলে আমরা কিভাবে বের করব?
হাফ ইন্টু অসমান দুইটা বাহু, একটা তো হচ্ছে ডিই, ডিই তো আমরা জানি যে 4 - 2k, তাহলে যে 4 - 2k প্লাস প্লাস এই যে এবি, এবি না সরি এটা তো ও, তাই না, ভুলে দাগ পড়ে গেছে, এটা ও ছিল। এই যে এই লেন্থটুকু কত, এটা তো 0 0, আর এত বি হচ্ছে আবার 4,0, তার মানে ওবি মান হচ্ছে আবার 4, তার মানে এটা আসবে হচ্ছে +4 ইনটু কি হবে দেখো তো, এই ডি আর ওবির মধ্যবর্তী দূরত্বটা যেটা হচ্ছে কে, ইনটু হচ্ছে কে। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ, এখান থেকে আমরা কে এর মানটা পেয়ে যাব। এই রেকর্ড হচ্ছে। তো আমরা এখান থেকে যদি এখান থেকে হাফ আর হাফটা কাটাকাটি করে ফেলি, আর এটা যদি আমরা গুণ করে দিই, তাহলে 4 দুগুণে পাবো হচ্ছে 8 - 4k, এরপরটা হচ্ছে মাইনাসে মাইনাসে সরি প্লাস মাইনাসে -4k মাইনাস মাইনাসে +2k স্কয়ার ইকুয়ালস টু, এখানে পাবো হচ্ছে 4 আর 4 মিলে 8, তার মানে 8k -2k স্কয়ার। তো আলটিমেটলি আমরা কত পাবো, আলটিমেটলি হচ্ছে আমরা পাবো হচ্ছে 2k স্কয়ার -2k স্কয়ার, এখানে আসলে হয়ে যাবে 4k স্কয়ার, 4k স্কয়ার। এবার কে লিখলাম না লিখলাম কে জানে, 4k স্কয়ার। এই যে -4k -4k মিলে তো -8k, এই পাশে আসলে হয়ে যাবে -16k, -16k। তারপর এটা লিখলাম, এটা লিখলাম, এরপরটা হয়ে যাবে +8 ইকুয়ালস টু হচ্ছে 0। ক্যালকুলেটরে তুমি সলভ করলে এখানে k এর মান পাবো হচ্ছে একটা 2 + √2 আর একটা পাবো হচ্ছে 2 - √2, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যানসার, বাট এখানেই শেষ না, এখানে k আসলে আবার আরেকটা কাহিনী আছে। দেখো এই বিন্দুটা কোথায়, এই যে এইদিকে 2 এতটুকু 2, ডি বিন্দুটা কিন্তু এই পাশে, ডি এর কিন্তু ভুজ হচ্ছে k, খেয়াল করো, তার মানে এতটুকু k এতটুকু 2, বুঝতেছো, মানে এই যে 2 কিভাবে যাচ্ছে, এই হচ্ছে 2 এরপর 2, বাট কে এর ক্ষেত্রে হচ্ছে এতটুকু কে, তার মানে কে কিন্তু তোমার হিসাব মতে এই পুরো কনসেপ্ট অনুসারে কে এর মানটা 2 থেকে ছোট আসবে, বাট তুমি কিন্তু এখানে একটা কাহিনী করে ফেলছো, 2 + √2, এই যেটা 2 থেকে বড়, তার মানে আমাদের কি আসবে বলতো, কে এর মান 2 হতে ছোট হবে, তাই 2 + √2 গ্রহণযোগ্য না। বুঝে গেছে? সুতরাং আমাদের কে এর মানটা একটাই আসবে, কে আসবে হচ্ছে 2 - √2, এই হচ্ছে অ্যানসার। আচ্ছা, তো আমরা যদি পরের প্রশ্নটা দেখি, আচ্ছা এটা হচ্ছে আমাদের কয় নাম্বার ছিল, 2 কেন, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 10 নম্বর প্রশ্নটা, এটা কিন্তু এখন আমি সলভ করব না, কারণ হচ্ছে যে বইয়ের 23-24 আমি একটা কি দিচ্ছি, মানে পুরা 23-24 সেশনের যতগুলা, এটা একদম লাস্ট ইয়ারের প্রশ্ন, যে 14টা প্রশ্ন আসছে সেই 14টা কিন্তু সলিউশন আমি দিয়ে দিছি। তো এটা নিজেরাও ট্রাই করে দেখবা, সহজ প্রশ্ন, প্লাস যদি একান্তই সমস্যা হয় তাহলে হচ্ছে আমি আবার এই 23-24 তোমার এই ভিডিও শেষে যেই ইয়াটা দেখতে পাবা, আর একটা যে ভিডিও সাজেশন দেখতে পাচ্ছ, ওইখান থেকে দেখে নিতে পারো, ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে। তো দেখা হবে অন্য কোনো একটা ক্লাসে, সবাইকে আল্লাহ হাফেজ।